রাজধানীর সব গির্জাসহ সব ধর্মীয় স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া এ বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়, কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তদন্তে তাকে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রেস উইং জানায়, সম্প্রতি নৃশংস হামলায় জড়িত সবাইকে ধরতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আরও বলা হয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ধর্মীয় সহাবস্থানে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় নির্বাচনের প্রচারে পোস্টার ও ড্রোন ব্যবহার চলবে না। প্রার্থী ও দলের প্রধানের ছবি ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না। সোশ্যাল মিডিয়ায় মানতে হবে বিধিনিষেধ। এমন সব বিধান রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 জারি করেছে নির্বাচন কমিশন। সোমবার রাতে প্রকাশিত গেজেটে বলা হয়েছে, রেক্সিন, পলিথিন, পিভিসি সহ পরিবেশের জন্য ক্ষতিকর কোনো উপাদানের তৈরি লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন বা ব্যানার ব্যবহার চলবে না। নির্বাচনী এলাকায় কোনো বাড়ি, দেয়াল, গাছ, সরকারি স্থাপনা এবং বাস, ট্রাক, ট্রেন, লঞ্চ, রিক্সা সহ সব ধরনের যানবাহনে লিফলেট বা হ্যান্ডবিল ও ফেস্টুন সাঁটাতে পারবে না। কোনো প্রার্থীর নির্বাচনী প্রচার সামগ্রীর উপর অন্য প্রার্থীর নির্বাচনী প্রচার বা কোনো প্রকার ক্ষতি সাধন, বিকৃতি বা নষ্ট করা যাবে না। ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম ব্যতীত বাকি সব নির্বাচনী প্রচারণার ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন সাদা কালো রঙের হতে হবে। 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না। অনলাইন ও সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচারে অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহার করা যাবে না। এমন আরও কিছু নির্দেশনা রয়েছে আচরণবিধিতে। আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল করা যাবে, জানিয়েছে ইসি। স্বাধীনতা বিরোধীরা পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে এক মত বিনিময় সভায় কথা বলেন তিনি। ৭১-এ গণহত্যায় সহযোগীদের সাথে কোনো আপোষ নয়, তার আগামী নির্বাচন বানচালের চেষ্টায় লিপ্ত বলেও জানান তিনি। সকালে ঠাকুরগাঁয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা ৭১-এর হানাদারদের সাথে মিলিত হয়েছিল, তাদের সাথে এদেশের মানুষ আপোষ করবে না। একটি মহল যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তার পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে, তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? নির্বাচন বানচালের চক্রান্ত চলছে অভিযোগ করে তিনি আরো বলেন, নির্বাচনকে পিছিয়ে দেয়া মানে এদেশের মানুষের সর্বনাশ হওয়া। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এদিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, জুলাই আন্দোলন শুধু ৩৪ দিনের আন্দোলন ছিল না, এটা ছিল দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক সংগ্রামের ফসল। আমরা কেন ৩৬শে জুলাই কেন করেছি, আমরা কেন ৫ই আগস্ট, এটা কিন্তু শুধু ৩৬শে জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ ১৬-১৭ বছরের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু ৫ই আগস্ট এসেছিল। গণঅভ্যুত্থানের কৃতিত্ব শুধুই ছাত্রদের নয়, এমনটাও মন্তব্য করেন ডক্টর মঈন খান। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘুণে ধরা সমাজের আমূল পরিবর্তন করতে চায় জামায়াত, এ মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, কর্মক্ষেত্রে নারীর পূর্ণ নিরাপত্তা দেবে জামায়াত। সোমবার রাতে রাজধানীর কাফরুলে এক প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান আরও বলেন, তরুণদের সাথে নিয়েই সমাজের আবর্জনা পরিষ্কারে কাজ করবে তার দল, গড়বে নতুন বাংলাদেশ। ক্ষমতায় গেলে জনগণকে পয়সা খরচ করে এমপিদের কাছে যেতে হবে না উল্লেখ করে দলটির প্রতিনিধিরাই জনগণের কাছে যাবে বলে আশ্বাস দেন তিনি। নারীর কর্মপরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, একজন নারী কর্মস্থলে ৫ ঘন্টা কাজ করলেও বেতন পাবে ৮ ঘন্টারই, বাকি ৩ ঘন্টার টাকা সরকার প্রতিষ্ঠানকে দেবে। ৫ ঘন্টা কাজ করে ৮ ঘন্টার বেতন পাবেন ইনশাআল্লাহ। তবে সেই ৩ ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না, এটা দিতে বাধ্য থাকবে সরকার। আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই। সরকার সবার কাছ থেকে ট্যাক্স নেয়,
সরকারের দায়িত্ব হলো সমাজের চাকা চালু রাখা, সরকারের দায়িত্ব হচ্ছে ওই সমস্ত মাদের বাকি 3 ঘন্টার বেতন পরিশোধ করা। নির্বাচন পেছালে এর দায় বিএনপি জামায়াতকে নিতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই সনদ ও গণভোট প্রশ্নে দুই দলকে দ্রুত সমাধানে আসার আহ্বান জানান তিনি। এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদে শ্রমিকদের রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি যদি জুলাই সনদে নোট অফ ডিসেন্ট ঢোকানোর পায়তারা করে তাহলে সবাইকে নিয়ে রাজপথে নামা হবে বলেও ঘোষণা দেন নাসির উদ্দিন। আলোচনায় দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, জুলাই সনদ প্রসঙ্গে সরকার নিষ্ক্রিয়। এছাড়া বিএনপি ও জামায়াত প্রকাশ্যে কিংবা গোপনে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে বলে অভিযোগও করেন তিনি। নির্বাচনের আগে প্রধান উপদেষ্টাকে জুলাই সনদের আদেশ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার রাতে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে এনসিপির সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে অনেক দূরে চলে গেছে। যারা তার আদর্শের রাজনীতি করবে তাদেরকে এনসিপিতে নেওয়া হবে। জোটবদ্ধ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি জোটে যাবে না, স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। তবে যারা সংস্কারপন্থী, দেশ এবং জুলাই অভ্যুত্থানের বিরোধী নয়, চাঁদাবাজ নয়, তাদের সঙ্গে এনসিপির ঐক্য করতে ইচ্ছা আছে বলেও জানান হাসনাত। তবে নির্বাচনের পূর্বে অবশ্যই আমাদের এই জুলাই সনদের আদেশ বাস্তবায়ন হতে হবে এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে দিতে হবে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হয় জুলাই সনদ বাস্তবায়নে সরকার নিজ থেকেই একটি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা বলেন, জুলাই সনদ নিয়ে সরকার অবস্থানে স্পষ্ট করেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান এখনো জানায়নি। যেহেতু 7 দিন পার হয়ে গেছে, সরকার এখন নিজস্ব সিদ্ধান্ত জানাবে। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে দৃঢ়তার সঙ্গে হাঁটছে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এখন নানাভাবে পানি ঘোলা করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে সরকার সর্বোচ্চটা দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করবে। তারপরও পরিস্থিতি বাধ্য করলে চূড়ান্ত প্রতিক্রিয়া দেখাতে হবে বলেও মন্তব্য উপদেষ্টার। অনেক ক্ষেত্রে তো ঐক্যমত হয়েছে, যে জায়গাগুলোতে ঐক্যমত নেই সেগুলোতে রাজনৈতিক দলগুলো নিজেরাই যেন একসাথে বসে একটা ঐক্যমতে এসে সরকারকে জানায়। রাজনৈতিক দলগুলো যদি নিজেরা বসে সমাধান করতে পারে সবচেয়ে ভালো, আর যদি নিজেরা বসে সমাধান করতে না পারে তাহলে সরকার অবস্থান নেবে। এখন যেহেতু 7 দিন পার হয়ে গেছে, এখন সরকার বসবে, সরকার ইন্টারনালি ডিসকাস করে সরকারের যেটা ভালো মনে হয় সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। 4টি আসনই থাকবে বাগেরহাটে। জনসংখ্যা ও ভোটার কমার জন্য একটি আসন কমিয়ে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এতে গাজীপুরে একটি আসন কমছে, সেখানে 5টি সংসদীয় আসন বহাল রাখার আদেশ দেওয়া হয়েছে। সোমবার বিকেলে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি KM জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ এ রায় দেয়। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহাল করে রায় ঘোষণার পরপরই হাইকোর্টের বারান্দায় আনন্দ মিছিল শুরু করেন বিএনপির উচ্ছ্বসিত নেতাকর্মীরা। পরে হাইকোর্ট চত্বরেও মিছিল করেন তারা। আইনজীবীরা জানান, জনসংখ্যা ও ভোটার বিবেচনায় গত 4 সেপ্টেম্বর বাগেরহাটের একটি আসন কমিয়ে 3টি এবং গাজীপুরে একটি বাড়িয়ে 6টি আসনের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপরই আসন পুনর্বহাল চেয়ে রিট করা হয়। প্রাথমিক শুনানির পর গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করে আদালত। এরপর দীর্ঘ শুনানি শেষে সোমবার কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। 95, 96, 97 এবং 98কে পুনর্বহাল করবার জন্য নির্বাচন কমিশনকে আদেশ করেন। সাথে সাথে গাজীপুরের যে একটি আসন বাড়িয়েছিল 198, সেটাকে রিডিউস করে যে 5টি আসন ছিল সেই 5টি আসন রাখবার জন্য নির্দেশ প্রদান করেছে। বাগেরহাটে 4টি আসন পুনর্বহাল হওয়ায় স্বস্তিতে সংসদ সদস্য প্রার্থীরা বলছেন, এর ফলে 4 জন এমপির পক্ষে এলাকাবাসীর সেবা করা আরও সহজ হবে। আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, সেজন্য আমরা আন্দোলন করেছি। আমরা
হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের উপর অবিচার করা হয়েছে, এটা মহামান্য হাইকোর্ট বুঝতে পেরে আমাদেরকে আবার 4টি আসন ফেরত দিয়েছে। জনগণের কাছে আমাদের পৌঁছাতে সুবিধা হবে এবং আমাদের নিজস্ব এলাকার মধ্যে আমরা থাকতে পারবো। পূর্বে থেকেই কাজ করার অভিজ্ঞতা আমাদের রয়েছে। সুতরাং জনসাধারণের কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। এদিকে হাইকোর্টের রায়ের পর আনন্দ মিছিল হয়েছে বাগেরহাটের বিভিন্ন এলাকায়। বিএনপি নেতাকর্মীদের আশা, দ্রুতই তাদের আসনগুলোতে প্রার্থী ঘোষণা করবে দল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কর্মকর্তাদের কাউন্সেলিং শুরু করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছে যাত্রীদের। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, দুর্ঘটনার পর ট্রেন পরিচালনায় সংশ্লিষ্টদের মানসিকভাবে চাঙ্গা রাখতে উদ্যোগ। তবে বিশেষজ্ঞরা বলছেন, টেকসই সমাধান পেতে গুরুত্ব বাড়াতে হবে সঠিক রক্ষণাবেক্ষণে। 26 অক্টোবর দুপুরে ফার্মগেটে মেট্রো রেলের 433 নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন নিহত ও 2 জন আহত হন। 29 অক্টোবর রাত 9:30টার দিকে একই জায়গায় কিছুটা ঝাঁকি অনুভব হলে আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর ফার্মগেট থেকে বিজয়সরণী পর্যন্ত ট্রেন চলাচল করছে কিছুটা ধীর গতিতে। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, দুর্ঘটনার পর আগের চেয়ে নিরাপত্তা সংক্রান্ত সব সতর্কতা সঠিকভাবে মানা হচ্ছে। ট্রেন চলাচলেও কোনো সমস্যা নেই। তা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। 6টা টিম কাজ করতেছে 16টা স্টেশনে, যে পাবলিক কনসালটেশন পিআর বাড়াই দিয়েছি, যাতে পাবলিকের সাথে কথা বলে এবং বইলা তাদেরকে কনসালটেশন করা হয়। তাদের ফ্রেম করে দেওয়া হয়েছে কী প্রশ্ন করবে, কী কথা বলবে। আর আমাদের ট্রেনের জন্য সমস্ত অপারেশন মেইনটেন্সের সিনিয়র ম্যানেজমেন্টরা সবার সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলতেছে। এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও সামগ্রিক নিরাপত্তায় আরও সতর্ক হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। তাগিদ দেন সরকারি আমলা নয়, বরং কারিগরিভাবে দক্ষ জনবল দিয়ে মেট্রো পরিচালনার। আমাদের এটার থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা যেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় যারা বানালো, পৃথিবী বিখ্যাত লোক বানিয়েছে, যারা অপারেট করবে তারাও পৃথিবী বিখ্যাত, এরকম অনেক কাজের অভিজ্ঞতা যাদের থাকবে, তাদেরকে দিয়ে যদি সেবাটা দিই, তাহলে আমার মনে হয় এই ধরনের হোঁচট থেকে আমরা বেঁচে যাব। মেট্রো রেলের পুরো নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো সংস্থার মাধ্যমে তদারকির পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা নির্বাচন অফিসে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় নির্বাচন কর্মকর্তা সহ 3 জন আহত হয়েছেন। নির্বাচন কর্মকর্তারা জানান, চাহিদা মতো কাজ না করায় দুপুরে উপজেলা বিএনপি নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। এ সময় নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামকে মারধরও করা হয়েছে। হামলায় গুরুতর আহত ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত জানান, নির্বাচন কর্মকর্তা নানা অনিয়মে জড়িত। ভুক্তভোগীরা ওই কর্মকর্তার কার্যালয়ে গেলে তিনি দুর্ব্যবহার করেন। পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কার্তিকের শেষে প্রকৃতিতে মিলছে শীতের আমেজ, কমছে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য। এর মধ্যে উত্তরের জেলাগুলোতে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলছে। লালমনিরহাটে কয়েকদিন ধরে নামছে তাপমাত্রার পারদ। দিনে রোদ থাকলেও রাতে তাপমাত্রা নামে 16 ডিগ্রির নিচে। ভোরে দেখা মিলছে মাঝারি থেকে ঘন কুয়াশার। এর জেরে ভোরবেলা কাজে বের হতে অসুবিধায় পড়ছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। ঠাকুরগাঁওয়ে ভোরে এলাকায় কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সাথে সাথে কম শীতের প্রকোপ। এর মধ্যে ভোর থেকেই কুয়াশা উপেক্ষা করে আমন ধান সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। একই অবস্থা দিনাজপুরেও। পঞ্চগড়ে ভোর 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। ভোরে কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট ও নীলফামারী থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে লালমনিরহাট থেকে জানাবেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ রহমান, লালমনিরহাটে শীত কেমন পড়ছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। দেখুন, দিনের বেলায় লালমনিরহাটে কিন্তু শীতের আমেজ না থাকলেও সন্ধ্যার পর থেকে কিন্তু লালমনিরহাটে বিভিন্ন সময় আমরা দেখেছি যে লালমনিরহাটের যে রাস্তাগুলো আছে সেখানে যে যানবাহনগুলো চলাফেরা করছে সেগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করে। আমি এখন রয়েছি লালমনিরহাটের কাজীপাড়া। আমি আজকে সারাদিন এই কাজীপাড়া সাধারণ মানুষের সাথে কথা বলছি, তারা বলছে
ইতোমধ্যে কিন্তু শীতের যে পোশাকগুলো আছে সেই পোশাকগুলো কিন্তু তারা ব্যবহার করতে শুরু করেছেন। আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে লালমনিরহাটে শীতের তেমন তীব্রতা ছিল না, কিন্তু গত কিছুদিন থেকে কিন্তু লালমনিরহাটে শীতের তীব্রতা বেড়েছে এবং মানুষ কিন্তু শীতের কাপড় ব্যবহার করছে। আমরা আজকে দেখেছি যে ভোর থেকে কিন্তু কুয়াশাচ্ছন্ন ছিল প্রায় 8টা পর্যন্ত, তারপরে কিন্তু কুয়াশা কিছুটা কমেছে এবং এখন কিন্তু রোদ বিরাজ করছে। আবারও কিন্তু সেটি সন্ধ্যার পরে কুয়াশা আসবে এবং পাশাপাশি সেখানে কিন্তু কনকনে শীত অনুভূত হবে। তারা বলছেন যে শীতের প্রস্তুতি তারা রেখেছেন এবং তারা ঠান্ডা যাতে অনুভূত না হয় সেজন্য গরম কাপড়ের ব্যবস্থা করছেন। আমরা হাট বাজারগুলোতে দেখেছি যে গরম কাপড়ের বাজারগুলোতে বেশ ভিড় সৃষ্টি হয়েছে। তবে আমরা আজকে ভোরে দেখেছি যে খেটে খাওয়া দিনমজুর মানুষ যারা আছেন তারা কিন্তু খেতে খামারে কাজ করতে পারছেন না ঠান্ডার কারণে এবং তাদের কাজের ব্যাহত হচ্ছে। এবং আমরা দেখেছি যে গৃহপালিত পশুগুলো যে আছে তাদেরকে কিন্তু শীত থেকে বাঁচানোর জন্য কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। তবে আমরা দেখেছি লালমনিরহাটে এখন পর্যন্ত শীতের আমেজ দিনের বেলা তেমনটা না থাকলেও কিন্তু শীতের দাপট সন্ধ্যার পর থেকে কিন্তু শুরু হয় এবং সেটি কিন্তু ভোর অবধি থাকে। তো এখন পর্যন্ত লালমনিরহাটে আজকে আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে লালমনিরহাটে কিন্তু দিনের বেলা তাপমাত্রা 20-এর উপরে থাকলেও কিন্তু সন্ধ্যার পর 16 ডিগ্রি বা তার আশেপাশে কিন্তু অবস্থান করে। তো লালমনিরহাটে এখন পর্যন্ত শীতের অবস্থা মোটামুটি ভালো আছে এবং এখন পর্যন্ত শীত তেমন অনুভূত হচ্ছে না, তবে সন্ধ্যার পরে অনুভূত হয়। তো এ ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। ধন্যবাদ মাহফুজ, আপনি সাথেই থাকবেন। এবার নীলফামারী থেকে শীত পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, নীলফামারীতে শীত কেমন পড়ছে? আজকের তাপমাত্রা কত ছিল? জি, আমি শুরুতেই যদি আপনাকে জানিয়ে রাখি, আজকের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস এবং গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে নীলফামারী জেলায় তাপমাত্রা 16 থেকে 18, সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 18-র মধ্যেই ওঠানামা করছে। আপনি জানেন যে ঋতু বৈচিত্র্যের শীত ঋতু অন্যান্য যে কোনো সময়ের তুলনায় একটু আলাদা হয়ে থাকে। তো নীলফামারীর প্রকৃতিতেও নানা আগমনী বার্তা নিয়ে শীত চলে এসেছে। যদিও বর্ষপঞ্জিতে ঠিক এই সময় হেমন্তকাল চলছে, হেমন্তের মাঝামাঝি সময়ে এসে নীলফামারীর প্রকৃতিতে আমরা শীত লক্ষ্য করছি। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে নীলফামারীর কৃষকরা নতুন ধান ঘরে তুলতে শুরু করেছেন। নভেম্বরের একেবারে শুরু থেকেই বাজারে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি উঠতে দেখা যাচ্ছে এবং বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে না নামতেই রাস্তার মোড়ে মোড়ে দেখা মিলছে শীতকালীন বিভিন্ন রকমের পিঠা তৈরির দৃশ্য। আর সবকিছুই যেন জানান দিচ্ছে যে শীত দরজায় কড়া নাড়তে শুরু করেছে। মূলত হিমালয়ের কাছাকাছি হওয়ার কারণে উত্তরের জেলা পঞ্চগড় সহ নীলফামারী এবং এর আশপাশের এলাকাগুলোতে শীত আসে একটু আগে ভাগেই। আর এই আগে শীত আসার কারণে এর একটা প্রভাবও পড়ে এই অঞ্চলের মানুষের জনজীবনে। স্বাস্থ্য বিভাগ বলছে যে শীতজনিত নানা রকম রোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে আমি কথা বলেছিলাম নীলফামারী জেলা সিভিল সার্জন এবং নীলফামারী সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে শীতজনিত বিভিন্ন রোগ যেমন সর্দি কাশি, নিউমোনিয়া সহ শিশু এবং বৃদ্ধদের এই সংখ্যাটা গত মাসের তুলনায় এ মাসে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এজন্য চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি তারা এই যে ঋতু পরিবর্তনের এই সময়টাতে সুস্থ থাকার ব্যাপারে নানা পরামর্শ দিচ্ছেন। অন্যদিকে নীলফামারী জেলার মানুষ গত বছর অন্তত 2বার দেশের সর্বনিম্ন তাপমাত্রা দেখেছিল, যে কারণে এই অঞ্চলের শীতার্ত মানুষদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামানের সাথে। তিনি আমাকে বলেছেন যে ইতোমধ্যেই তিনি চাহিদা সহ লিখিতভাবে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে, যাতে কনকনে শীত আসার আগেই নীলফামারী জেলার শীতার্ত মানুষের মধ্যে তিনি শীতবস্ত্র তুলে দিতে পারেন। এদিকে আবহাওয়া বলছে হেমন্তের মাঝামাঝি এখনো শীতের আমেজ প্রকৃতিতে লক্ষ্য করা গেলেও পুরোপুরি শীত নামতে শুরু করেনি। নীলফামারীতে পুরোপুরি শীত নামতে শুরু করবে ডিসেম্বরের মাঝামাঝি সময় বলে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। তো সব মিলিয়ে এখন নীলফামারীতে শীতের আমেজ আমরা লক্ষ্য করছি, কিন্তু পুরোপুরি শীত নামতে এখনো শুরু করেনি। তো শীত নিয়ে নীলফামারী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। লালমনিরহাট ও নীলফামারী থেকে শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে গেছে ঋতুচক্র। এর কারণে ব্যাপক প্রভাব পড়ছে কৃষিতেও। নওগাঁয় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় চাষাবাদে বিপাকে পড়ছে কৃষক। ধানের পরিবর্তে অন্যান্য ফসল চাষে বাড়ছে আগ্রহ। এতে খাদ্য উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে দেখা দিচ্ছে শঙ্কা। নওগাঁয় পানির স্তর নেমে যাওয়ায় শুষ্ক মৌসুমে চাষাবাদে বিপাকে কৃষক। সেচের পানি কম লাগে এমন ফসল আবাদে ঝুঁকছেন তারা। বেশিরভাগ জমিতে আগে ধানের চাষ হলেও এখন জায়গা নিচ্ছে আমের গাছসহ অন্যান্য ফসল। বিরূপ আবহাওয়ার কারণে দীর্ঘক্ষণ মাঠে থাকতে পারছেন না চাষিরা। পানি দিয়ে দেওয়া লাগে, চাষ করা লাগে, খুব কষ্ট হয়। এখন আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে তো
ধান কাটতে পারছি না, অনেক তাপমাত্রা বেশি হয় আমাদের এই নওগাঁ জেলাতে, কষ্ট বেশি। উৎপাদন অব্যাহত রাখতে বিকল্প উপায় চাষের প্রতি উৎসাহিত করছে কৃষি বিভাগ। কখনো আবার অতিবৃষ্টি, কখনো শীতের তীব্রতা, এইগুলোর সাথে কোপ করার জন্য গবেষণা কিন্তু বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন ফসলের খরা সহিষ্ণু জাত বা শীতে টেকসই হবে এমন জাত আবিষ্কার করছে। তারা যে জাতগুলো আমাদেরকে দিচ্ছে, আমরা এই জলবায়ুর সাথে মোকাবেলা করার জন্য সেই জাতগুলো নিয়ে আমরা মাঠে কাজ করছি, সেগুলো সম্প্রসারণের চেষ্টা করে যাচ্ছি। ভূগর্ভস্থ পানির চাপ কমাতে খাল, পুকুর, জলাশয় পুনঃখনন সহ নানা প্রকল্প নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এটা ন্যাচারাল রিজার্ভারে সংরক্ষণ করার জন্য এবং ফসলের যেটা ক্রপ প্যাটার্ন এটা যাতে চেঞ্জ হয়, সেটা চেঞ্জ করে কিভাবে শুধুমাত্র রেইন ওয়াটার হারভেস্ট করে আমরা বিভিন্ন ফসলাদি উৎপাদন করতে পারি, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। জেলায় মোট আবাদি জমি 2,63,700 হেক্টর। এবছর 30,000 হেক্টরের বেশি জমিতে আম চাষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোনো কাজেই আসছে না প্রায় 58 কোটি টাকা ব্যয়ে নির্মিত গাজীপুরের হাইটেক সিটি রেল স্টেশন। প্রতিদিন গড়ে 12,000 জনের যাতায়াতের লক্ষ্য নিয়ে তৈরি হলেও দিনে যাত্রা বিরতি করে মাত্র একটি ট্রেন। এজন্য প্রতি মাসে খরচ 5 লাখ টাকা। মাদকসেবী ছিনতাইকারীদের আখড়ায় পরিণত হওয়ায় নিরাপত্তাহীনতায় স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা। নান্দনিকতা আর আধুনিকতার মিশেলে নির্মাণ করা হয় কালিয়াকৈরের হাইটেক সিটি রেলওয়ে স্টেশন। রয়েছে একক প্ল্যাটফর্ম, একটি লুপ লাইন ও আধুনিক সিগন্যাল ব্যবস্থা। বিশাল পরিসরের স্টেশনটি 2018 সালের মহাসমারোহে উদ্বোধনের পর থেকে মাত্র একটি ডেমো ট্রেন চলাচল করত, সেটিও বন্ধ হয়ে যায় করোনার সময়। বর্তমানে স্টেশন হয়ে ঢাকা থেকে টাঙ্গাইল ও উত্তরবঙ্গের পথে 40টি ট্রেন চলাচল করে। তবে এখানে থামে শুধুমাত্র সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি। ফলে 7 বছরের মধ্যেই অনেকটা পরিত্যক্ত রূপ নিয়েছে স্টেশনটি। কোটি কোটি টাকা দিয়ে খরচ করে তৈরি করা হয়েছে, এটা কোনো কাজে আসে না, যাত্রীদের কোনো কাজে আসে না, এলাকাবাসীর কোনো কাজে আসে না। স্টেশনটা মনে করেন হলো সবার ভালো মন্দের জন্য, যাতায়াত করার জন্য, কিন্তু একটা ট্রেন আসে সকাল 8টায়, তারপর আর কোনো ট্রেন থাকে না। বেহাত হচ্ছে স্টেশনের বিভিন্ন মালামাল, ঘটছে চুরি, ছিনতাই, মাদক সেবন সহ নানা অপরাধ কর্ম। সন্ধ্যার পর নিজেরাই নিরাপত্তাহীনতায় স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা। এখানে ডিউটিতে মাস্টার থাকে, পয়েন্টসম্যান থাকে, মানে যখন ডিউটি অবস্থায় থাকে অন্য কেউ থাকে না। দুষ্কৃতিকারী আছে, ওরা হচ্ছে আপনার আশপাশে একটু ঘোরাফেরা করে, মানে এখানে পরিবেশটা একটু রিস্কি। স্থানীয় প্রশাসন বলছে এই এলাকায় বহু যাত্রী থাকার পরও ট্রেন যাত্রা বিরতি না করায় বিপাকে স্থানীয়রা। এ বিষয়ে রেল বিভাগের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় লোকজন আমাদের কাছে এসেছিল যে এখানে ট্রেন থামানোর ব্যবস্থা করা যায় কিনা। তো আমরা স্টেশন মাস্টারের মাধ্যমে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে তারা একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস আছে যে এখানে যাত্রী কী পরিমাণ উঠে ঢাকায় ওই সময় যাত্রী পাওয়া যায় কিনা। তো এটা করে তারা যদি মনে করে যে এটা এফিশিয়েন্ট, তাহলে অবশ্যই তারা এখানে ট্রেন থামানোর ব্যবস্থা গ্রহণ করবে। কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, রক্ষণাবেক্ষণ সহ স্টেশনটিতে প্রতি মাসে ব্যয় 5 লাখ টাকার বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মোংলা নদী পারাপারে ঝুঁকিপূর্ণ ঘাট ব্যবহার করে যাতায়াত করছেন প্রায় 2 লাখ যাত্রী। পুরনো ঘাটটি নষ্ট হওয়ার পর থেকে কাঠের ঝুঁকিপূর্ণ ঘাটটি একমাত্র ভরসা স্থানীয়দের। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা, বড় ধরনের প্রাণহানিরও রয়েছে শঙ্কা। দুর্ভোগ কমাতে আলাদা টেকসই ঘাট নির্মাণের দাবি যাত্রীদের। মোংলা নদী পাড়ি দিয়ে প্রতিদিন কর্মস্থলে যাওয়া আসা করেন শিল্প শ্রমিক সহ নানা পেশার অন্তত 2 লাখ মানুষ। কিন্তু ঘাটে নিরাপদে ওঠানামার ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে নৌযানে উঠতে হচ্ছে যাত্রীদের। আগের ঘাটটি ভেঙে যাওয়ার পর বিকল্প ঘাট হিসেবে ফেরিঘাট এলাকায় কাঠের তৈরি ঘাট ব্যবহারের নির্দেশনা দেয় মংলা পোর্ট পৌরসভা। কিন্তু যাত্রীরা ট্রলার কিংবা নৌকায় ওঠার সময় প্রায় ঘটছে দুর্ঘটনা। এছাড়া জোয়ার ভাটার সময় আরও বিপজ্জনক হয়ে ওঠে ঘাটটি। যে ঘাটটি আছে এটা বর্তমানে যেখান থেকে পারাপার হচ্ছে সম্পূর্ণ নাজুক। এভাবে মানুষ পারাপারে পড়ে যাচ্ছে, ঘাটের থেকে আহত হচ্ছে, এর কি কোনো একটা নিরসন হবে না? এছাড়া প্রশাসনের নজরদারি না থাকায় অতিরিক্ত যাত্রী বোঝাই করে নদী পারাপার করছেন ট্রলার চালকেরা। যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনার শঙ্কায় স্থানীয়রা। যাত্রী সামনে সহ যে ঘাটটা যাতে পুনরায় উদ্ধার করে কাজ নির্মাণ করা হয়। এই 2টা কাঠের জেডির উপরে দিয়া আসলে মানুষের পুরো পরিপূর্ণ যে সেফ দেওয়ার মতন আসলে আমরা মাঝি সহকারে আমরা যারা এখানে আছি তারা পারি না। এদিকে নদী পারাপারে দুর্ভোগ কমাতেই মংলা নদীর ওপর ঝুলন্ত সেতু তৈরির আশ্বাস
পৌর প্রশাসকের। নকশা চূড়ান্ত করা হয়েছে, তো এই অনুযায়ী রোডস অ্যান্ড হাইওয়ে এবং নৌ পরিবহন মন্ত্রণালয় সহ এই বিষয় নিয়ে কাজ চলমান আছে। দুর্ঘটনা এড়ানো এবং জনসাধারণের দুর্ভোগ কমাতে নদীর দুই পারে স্থায়ী ঘাট নির্মাণের দাবি যাত্রীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।